দর্শক, আমি কবিতা দিলাওয়ার স্বাগত জানাচ্ছি কবিতার সাথের আজকের এই আয়োজনে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, এই সিরিজটিতে তারাই অতিথি হয়ে আসছেন যারা নন্দিত করেছেন নিজের নাম, উজ্জ্বল করেছেন ভবিষ্যৎ, অবিরত সার্থক করে চলেছেন মানব জন্ম এবং সফল করেছেন তাদের স্বপ্ন। ঠিক তেমনি তিনজন আজ আমার অতিথি হয়ে এসেছেন যারা আপন প্রতিভায় মহিমান্বিত। দেশ থেকে দূরে প্রবাসী জীবনযাপন করলেও তাদের ব্যক্তি ছড়িয়ে আছে সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে। আসুন পরিচয় করিয়ে দেই এদের সাথে। প্রথমে যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি পেশায় একজন স্থপতি, কিন্তু বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার বিচরণ ১১ বছর বয়স থেকে। তার প্রথম লেখা প্রকাশিত হয় ১৩ বছর বয়সে পূর্বদেশ পত্রিকার চাঁদের হাটের গল্প। মূলত গল্প লিখলেও কবিতা ও নিবন্ধ লিখে থাকেন তিনি। ছাত্র জীবনের স্মৃতিকথা নিয়ে লেখা বুয়েট আমি প্রকাশিত হয়েছে গত বছর বইমেলাতে। এবারে আশা করা যাচ্ছে আমেরিকায় আসার স্মৃতিকথা নিয়ে তার লেখা আহ আমেরিকা এই ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে। আনোয়ার ইকবাল, আসুন। স্বাগত আপনাকে কবিতার সাথে আজকের এই আয়োজন। কবিতা ভাবি, আপনাকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনার চেহারা দেখছি, যদিও ভার্চুয়ালি, তারপরেও খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। যাদের সাথে আমাকে এনেছেন তাদের কাছাকাছি কেউ আমি না, যদিও, কিন্তু ভালোবেসে এনেছেন। আশা করি আমার উপস্থিতি দর্শকেরা পছন্দ করবেন। ধন্যবাদ। আচ্ছা, যাদের কথা বললেন আপনার সঙ্গে আরো দুজন আছে, আমি একটু তাদেরকে নিয়ে আসি, তারপর আমরা গল্পে যাব। আমার এবারের অতিথি মোস্তফা তানিম প্রায় ৩ দশক ধরে লিখছেন। সব ধরনের লেখা লিখলেও সায়েন্স ফিকশন ও শিশু কিশোর সাহিত্যে তার দক্ষতা পাঠকের কাছে প্রশংসিত হয়েছে। কচিকাঁচার আসর দিয়ে তার লেখা শুরু হলেও নিয়মিত লিখে থাকেন প্রথম আলোতে। তার কলাম প্রকাশিত হয়ে যাচ্ছে। পেশায় তিনি একজন তথ্য ও প্রযুক্তিবিদ। তার লেখা ১৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। মোস্তফা তানিম, স্বাগত আপনাকে আজকের এই আয়োজনে। কেমন আছেন? জি, ভালো আছি। আজকে আপনার কবিতার সাথে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও আমি অনেকদিন পর দেখতে পাচ্ছি স্ট্রিম ইয়ার্ডে, দেখে খুব ভালো লাগছে। এবং যে দুজনের সঙ্গে আমাকে এনেছেন, আমি তাদের সঙ্গে আসার যোগ্য নই, কিন্তু কচি ভাইয়ের মতো একই কথা বলছি, ভালোবেসে এনেছেন। তো আশা করি আমি নিজেও উপভোগ করবো আপনাদের আলোচনা এবং দর্শক উপভোগ করবো। সেই প্রসঙ্গে যাব, কেন এনেছি তিনজনকে একসঙ্গে। তবে তার আগে আরো একজন অতিথি আছেন, তাকে নিয়ে আসি, যিনি তরুণ দর্শক পাঠকের কাছে ভীষণ ভীষণ ভাবে আলোচিত এবং জনপ্রিয়। আসিফ এন্তাজ রবি একজন লেখক এবং সাংবাদিক। পত্রিকায় লেখালেখা দিয়ে পেশাগত জীবনের শুরু প্রায় ২ যুগ আগে। নিয়মিত কলাম লিখেছেন প্রথম আলো সহ শীর্ষ সব দৈনিকগুলোতে। দৈনিক যুগান্তরের সিনিয়র সহ সম্পাদক হিসেবে কাজ করেছেন ১৩ বছর। এবিসি রেডিওর গবেষণা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটিএন নিউজে ইয়াং নাইট নামে তারুণ্য ভিত্তিক শো রেডিও জকি হিসেবে মাঝরাতে শ্রোতাদের গল্প শোনাতেন এবং সেটি করে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৮, যদিও তিনি লেখালেখি শুরু করেছেন ১৯৯৭ সাল থেকে, এবং যেটি এখন প্রকাশনার অপেক্ষায় আছে, হয়তো এই ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাবো, সেটি হচ্ছে নজরুলের জীবন ভিত্তিক লেখা তোমারে দেব না ভুলি। রবি, আমন্ত্রণ কবিতার সাথে আজকের এই আয়োজনে।
হ্যাঁ, কবিতা ভাবি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অশেষ ধন্যবাদ। আমি খুবই আপ্লুত এবং আনন্দিত। শুধু আমি আমার ভুঁড়িটা নিয়ে বিব্রত, এর জন্য একটা চাদর ব্যবহার করছি। আশা করি সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এবং এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়। প্রথম কথা, আপনি আছেন, তারপরে কচি ভাই আছেন, তানিম ভাই আছেন। হ্যাঁ, আমি খুব চমৎকার একটা আড্ডার জন্য অপেক্ষা করছি এবং খুব আনন্দিত। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ এবং জানানোর জন্য। এবং আমি খুব সম্মানিত বোধ করছি আপনারা ৩ জন যে একসঙ্গে এসছেন। দর্শকদেরকে একটি কথা বলতে চাই আমাদের অনুষ্ঠানের শুরুতেই। এই ৩ জন লেখক। এর মধ্যে খুব সম্পর্কটা খুব সুহিত। তারা একে অন্যের খুব প্রশংসা করেন এবং একে অন্যের সঙ্গে পারিবারিকভাবে জড়িয়ে আছেন এবং বন্ধুত্বের সম্পর্কেও জড়িয়ে আছেন। তো যেহেতু আপনারা বন্ধু এবং একজন আরেকজনকে খুব ভালো করে চেনেন, মনে করেন যে আপনাদের লেখা কেউ কখনো পড়েনি। আপনাদের সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। যদি আমি রবিকে বলি আনোয়ার ইকবাল সম্পর্কে কিছু বলতে, লেখক হিসেবে তিনি কেমন? আপনি কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড এখানে দেয়া দরকার। কচি ভাই আমার পরিচিত এবং উনি আমাকে অসম্ভব স্নেহ করেন, এটা সত্যি। কিন্তু এখন আমি যে কথাগুলো বলবো সেটা উনি আমার পরিচিত এই জন্য বলবো না। কথাগুলো বলবো আমি আসলে আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে। আমি প্রায় 16-17 বছর সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। তার মধ্যে যুগান্তর পত্রিকায় টানা 13 বছর কাজ করেছি এবং এখানে আমার একটা কাজ ছিল হচ্ছে আমাদেরকে প্রতি সপ্তাহে বা প্রতিদিন অসংখ্য লেখা পড়তে হতো। বাংলাদেশের বিভিন্ন মানুষ, প্রতিষ্ঠিত বলেন, অপ্রতিষ্ঠিত বলেন, তরুণ বলেন, তারা আমাদের কাছে লেখা পাঠাতো এবং এই লেখাগুলো আমি খুব, প্রত্যেকটা লেখা খুব মনোযোগ দিয়ে পড়তাম, ভীষণভাবে মনোযোগ দিয়ে পড়তাম এবং সেসব লেখা বাছাই করে পত্রিকায় ছাপাতাম। আর এর বাইরে যখন ফেসবুক এলো, তখন তো আমরা আমাদের পরিচিত গণ্ডির বাইরে আরো অনেক লেখকের সাথে পরিচিত হলাম। আমি যদি আমার স্মরণ শক্তি যদি আমার সাথে প্রতারণা না করে, আমি বেশ আগে, বছর 3 আগে কচি ভাইকে রীতিমতো উস্কানি দিচ্ছিলাম। দুটো কারণে উস্কানি দিচ্ছিলাম। প্রথম কথা হচ্ছে কচি ভাই যেভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলেন, আমি কচি ভাইকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এত চমৎকার করে গুছিয়ে কথা বলতে পারে না। আর দ্বিতীয় কথা বলেছিলাম, কচি ভাই তখন টুকটাক ফেসবুকে লেখালেখি করতেন, বিভিন্ন ইস্যু নিয়ে লিখতেন, আমাদের কবিতার আসরে নিয়ে কবিতা পড়ে শোনাতেন। আমি ওনার গদ্যের ব্যাপারে স্পষ্ট করে বলেছিলাম, এত ঝরঝরে গদ্য, নির্বেদ গদ্য আমি সাংবাদিক হিসেবে 13 বছরের জীবনে খুব কম পেয়েছি। আপনি লেখালেখিটাই নিয়মিত হন। এবং আমি ওনাকে এই উস্কানি দিয়েছি, উনি যেন চাকরি বাকরি ছেড়ে শুধু লেখালেখিটা করেন। কেন করেন? কারণ হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে গদ্য লেখকের দারুণ অভাব। অনেক মানুষ কবিতা লেখেন কিন্তু গদ্য লেখকের দারুণ অভাব। কচি ভাইয়ের গদ্যের মধ্যে সেই শক্তিটা আছে, যে শক্তি দিয়ে উনি পাঠককে ধরে রাখতে পারেন, একটা কথা সহজভাবে মানুষের কাছে পৌঁছাতে পারেন। তো উস্কানির একটা ভালো ফল হয়েছে। উনি শেষমেশ আমাদের ধাক্কাধাক্কিতে বইটা মিলাম একটা বই বের করেছেন। এবছর উনার আরেকটি বই প্রকাশিত হবে, আহমেরিকা। এই বইটা নিয়ে আমি খুবই উত্তেজনার মধ্যে আছি এবং আমার ধারণা এই বইটা বাংলাদেশে ভীষণভাবে সাড়া ফেলবেন। এবং কচি ভাইয়ের সমস্যাটা হচ্ছে কচি ভাই বিদেশে থাকে। এই কারণে আমাদের বাংলা ভাষাভাষী পাঠক হয়তো তাকে অনেকেই চেনেন না। তবে তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আমাদের সাহিত্যের আসরে খুব শক্তিশালী একজন গদ্যকার অলরেডি পা রেখেছে এবং তার লেখা আপনারা যদি নির্মোহভাবে পড়েন তাহলে বুঝবেন যে এই প্রবাসে থাকা এই মানুষটির হাতের মধ্যে এক ধরনের ঝর্ণা ধারা আছে, যেখান থেকে আমাদের চেনা জানা বাংলা শব্দগুলো এমন গুছিয়ে, এমন সুন্দরভাবে সুললিত ভাবে বের হয় যে লেখাটা পড়তে খুব ভালো লাগে। তানিম সম্পর্কে একটু শুনি। আচ্ছা, মোস্তফা তানিম নিয়ে আমি দুটো জিনিস করব। একটা পূর্ণাঙ্গ গ্রন্থ লিখব, আমার দেখা মোস্তফা তানিম অথবা কাছের মানুষ মোস্তফা তানিম, বা মোস্তফা তানিমের অ আ ক খ, এবং ওনাকে নিয়ে আমার পূর্ণদৈর্ঘ্য একটা সিনেমা বানানোর ইচ্ছা আছে। তানিম ভাই অসম্ভব মেধাবী একজন মানুষ। উনি বুয়েটের কৃতি ছাত্র ছিলেন এবং উনি ছাত্র জীবনে একটা সাবান বানাইছিলেন। এবং সাবান বানানোর পর উনি, যাই হোক, সেই সাবান মার্কেটিং এর অভাবে সাবান নিয়ে উনি জনপ্রিয় হতে পারেননি। যদি জনপ্রিয় হতেন তাহলে হয়তো উনি আমেরিকা আসতেন না, বাংলাদেশে বড় একটা সাবান মেকার হিসেবে থাকতেন। অসম্ভব
প্রতিভাবান একজন মানুষ। যেটা হয় বড় বড় প্রতিভারা বাংলাদেশে থাকেন না, তারা বিদেশে চলে আসে, আমি বাদে আর কি। বিদেশে চলে আসে, তারিম ভাইও তাই করেছেন, আমেরিকায় এসেছেন। ওনার যে কোনো বিষয়ের সম্পর্কে একটা অনুসন্ধিৎস মন আছে। যেমন ধরেন যখন বিটকয়েন নিয়ে একদিন আমাদের আড্ডায় কথা হইলো, তো তামিম ভাই বিটকয়েন সম্পর্কে শুনে উনি এমন পড়াশোনা শুরু করলেন, স্বয়ং বিটকয়েন যিনি আবিষ্কার করছিলেন তার চাইতে তামিম ভাইয়ের জ্ঞান 2 ইঞ্চি বেশি। এরপর যেটা হলো কিটো ডায়েট নিয়ে তামিম ভাই এমন পড়াশোনা করলেন যে আমরা ওনাকে নাম দিয়ে শুরু করলাম কিটোদা। ঠিক আছে, মানে কিটো ডায়েট সম্পর্কে যে কোনো প্রশ্ন তামিম ভাইকে জিজ্ঞাসা করা যায়। এবং এখন তো আমরা একটা অন্যরকম সময় বাস করতেছি, করোনার সময়। এই সময় তামিম ভাই করোনার উপর যে বইটা লিখেছেন, সেই বইটা বাংলা এবং ইংরেজি ভার্সন দুটোই বের হয়েছে। এবং অত্যন্ত গর্বের সাথে আমি সবাইকে বলি যে বাংলা ভাষায় করোনার উপর, বাংলা ভাষা কিন্তু বিরাট ব্যাপার। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে একটা বিরাট বাংলা জনগোষ্ঠী আছে, আমাদের বাংলাদেশে তো সবাই বাংলায় কথা বলে, বাইরে প্রবাসী বাংলাদেশে আছে। বাংলা ভাষায় করোনা ভাইরাসের উপর একটা পূর্ণাঙ্গ বই যিনি লিখেছেন, প্রথম বইটি যিনি লিখেছেন, তিনি আমার প্রতিবেশী, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। চমৎকার। এবং সাধারণত এই ধরনের বৈজ্ঞানিক বই মানুষ পড়তে গেলে তাদের ডাক্তার ভেঙে যায়, কিন্তু তার বর্ণনা ভঙ্গি অসাধারণ। সহজ করে করোনা ভাইরাসকে এবং তার ইতিহাস এবং তার নানান দিক উনি বর্ণনা করেছেন। একদম দুর্দান্ত রঙের ছটায় উনি বর্ণনা করেছেন। এবং একটা বৈজ্ঞানিক তথ্য ভুল নাই। এই বইটা কমপক্ষে 1 ডজন ডাক্তার, ভাইরোলজিস্ট, বৈজ্ঞানিক তাদেরকে দিয়ে পড়ানো হয়েছে। তারা খুব অবাক হয়েছে যে উনি ডাক্তার না হয়ে বা ভাইরোলজিস্ট না হয়ে করোনা নিয়ে এত নিখুঁত একটা পূর্ণাঙ্গ বই কি করে লিখলেন। চমৎকার একটা মানুষ, বিশুদ্ধ আত্মার একজন মানুষ। মোস্তফা তামিম সম্পর্কে আমি খুব অল্প কথায় এতটুকুই বলতে পারি। খুব অল্প কথায় এতটুকু বললে তো আমাকে বলার সুযোগ মনে হয় আমি খুব কম পাবো, দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইকবাল, আপনার কাছ থেকে শুনতে চাই এই দুজন লেখকের কথা, আসিফ ইমতাজ রবি এবং তানিম। আসিফ ইমতাজ রবি অল্প কথায় এত কথা বলেছে যে মোস্তফা তানিম সম্পর্কে আমার নতুন করে বলার মতো কতটুকু আমি খুঁজে পাবো আমি বুঝতে পারছি না। কিন্তু সেটা বলার আগে আমি আসিফ ইমতাজ রবি সম্পর্কে বলি। রবির মধ্যে অনেক গুণ আছে। সে একটা মারাত্মক রকমের ভালো লেখক, এবং আমি বলবো যে হুমায়ুন আহমেদের পরে যদি রবি ঠিক মতো লেখালেখি করত, তাহলে হুমায়ুন আহমেদের পরে বাংলা সাহিত্যে রবির যে স্থানটি থাকতো সেই স্থানটি তার নেই, শুধুমাত্র কম লেখালেখি করে এই বলে। ও আমার সম্পর্কে যেসব কথা বললো, এটা কিন্তু এটার একমাত্র কারণ হচ্ছে ও লেখালেখি করে বলেই হয়তো সবকিছু একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। মোস্তফা তানিম সম্পর্কে কিছুই বাড়িয়ে বলেনি, কিন্তু আমার সম্পর্কে যা বলেছে প্রত্যেকটা জিনিসে বাড়িয়ে বাড়িয়ে বলেছে। এবং এটার আরেকটা কারণ হতে পারে, একটা কথাই সত্যি বলেছে যে ওকে আমি প্রচন্ড রকমের স্নেহ করি, এই স্নেহের প্রতিদান দেওয়ার জন্য আমার মনে হয় রবি এই সমস্ত কথা বলেছে। তবে ও আরো একটা কথা বলেছে, আমি এটাকে একটু যোগ করতে হবে। আমি জানি আমি অল্প কথা বলতে গিয়ে বেশি কথা বলে ফেলবো। সেটা হচ্ছে যে রবি এবং মোস্তফা তানিমের সান্নিধ্যে না থাকলে, আমি যদিও লেখালেখি করি অনেক দিন থেকে, 50 বছর হয়ে গেছে লেখালেখি করি, তো আমার মনে হয় যে রবি আর তানিমের সান্নিধ্যে না থাকলে আমার প্রকাশিত কোনো বই বের হতো না। যেটা গত বছর একটি বেরিয়েছে এবং এই বছর আরেকটি বেরোবে, এটা এই দুজন মানুষের জন্য। আর না হলে আমি নিভৃতচারী, আমি চাই লেখালেখি করি, আমার পরিচিত বন্ধু বান্ধবেরা পড়ুক, ফেসবুকে দেই, এই পর্যন্তই আমার দৌড় ছিল। তো যাই হোক, এই জন্য আমি এদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোস্তফা তানিম সম্পর্কে বলি, রবি আসলে প্রায় সবকিছুই বলে ফেলেছে, কিন্তু মোস্তফা তানিমের মধ্যে একটা অদ্ভুত রকমের সারল্য আছে, এবং সেই সারল্যের প্রকাশ তার লেখাতে প্রকাশ পায়। মোস্তফা তানিমের বই যারা পড়েননি তারা যে কি মিস করছেন সেটা আমি বলে বোঝাতে পারবো না। মোস্তফা তানিম বাংলা সাহিত্যের বিজ্ঞান ভিত্তিক ফিকশন যেগুলি, এটার মধ্যে আমি বলবো যে প্রথম সারির
একজন লেখক। আমি অন্যদের কাউকে খাটো করতে চাই নাই, কিন্তু আমার বন্ধু বলে বলছি না, মোস্তফা তানিম আমার ঘনিষ্ঠ বন্ধু শুধু এই জন্য নয়। মোস্তফা তানিমের সায়েন্স ফিকশন শুধু বাংলা সাহিত্যের জন্য নয়, এই বইগুলি যদি ইংরেজিতে লেখা হতো তাহলে ইংরেজি সাহিত্যেও একটা ভালো স্থান করে নিত। কি বলো রবি, ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ কচি ভাই একদম আমি এই ব্যাপারটাই বলতে যাচ্ছিলাম যে আমাকে বাংলাদেশের বেশ কয়েকজন পাঠক জানিয়েছেন, আমি কারো নাম নিচ্ছি না, যে অমুকের চাইতে ওনার সায়েন্স ফিকশনটা অনেক বেশি মৌলিক এবং তর্কগুলা নতুন, ভীষণ নতুন, আপনি মোটেও বাড়িয়ে বলেননি। আমি আরেকটা কথা বলে ফেলি কবিতা ভাবি, আমি ছেড়ে দিচ্ছি। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের এই তিনজনের সাথে আমাদের এলাকাতে অনেকে লেখালেখি করেন এবং খুব উচ্চমানের লেখালেখি করেন। মানে আমরা নিজেরা খুব ভালো লেখি, আপনি যেটা বললেন বা রবি যেটা বললো সেটা কতটুকু সেটা পাঠকের বিচার্য বিষয়, কিন্তু পাঠক হিসাবে আমি বলতে পারি যে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই এলাকাতে অনেকে আছেন যারা খুব ভালো বাংলা সাহিত্যে খুব ভালো একটা স্থান নিতে পারতেন তারা যদি নিয়মিত লেখালেখি করতেন এবং তারা যদি পাঠক সমাজের কাছে নিজেদেরকে তুলে ধরতে পারতেন। তো আমাদের মনে হয় আমরা যারা প্রবাসী বসে লেখালেখি করি, আমরা নিজেদেরকে খেটে খেতে হয়, আমরা কাজ করতে হয় সংসার চালানোর জন্য, এই জন্য হয়তো আমরা অনেক লেখালেখি করতে পারি না। এবং আমাদের মধ্যে অন্য যাদের কথা বলছি যারা এখানে নেই, তারাও কিন্তু খুব উচ্চমানের লেখা লেখেন। তো আমরা সবাইকে উদ্দীপ্ত করছি। বাংলা ঘরের আড্ডা বলে আমাদের একটা সাহিত্য কি বলবো, ক্লাব কথাটা ইউজ করা ঠিক হবে কিনা জানি না, একটা সাহিত্য সমাবেশ আমরা করি। এটা আগে আমরা নিয়মিত করতাম প্রত্যেক মাসে একবার, এখন আমরা এটা করতে পারছি না কোভিড এর জন্য। ওখানে আমরা অনেক ভালো ভালো সাহিত্য আমাদের নিজেদের মধ্যে নাড়াচাড়া করে দেখার এবং শোনার এবং পড়ার সুযোগ পাই। আমি আপনার কাছে ছেড়ে দিচ্ছি কবিতা ভাবি। ধন্যবাদ। খুব ভালো কথা। আমি জানি অন্তত যারা চেনেন না তাদের জন্যই। আ আমার জানা তো আছেই। কিন্তু একজন লেখকের চোখে আরেকজন লেখক। সেই সেই কারণেই আপনাদেরকে দিয়ে বলানো। যাতে করে যারা পাঠক তারা জানতে পারেন। তো তানিম, আম আপনাকে আপনাকে এবার আমি বলছি, আমন্ত্রণ জানাচ্ছি। আপনার যে ২ জন লেখক বন্ধু আছেন, রবি এবং আনোয়ার ইকবাল, তাদের সম্পর্কে একটু বলুন। জি, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আনন্দ আমি আর কখনো পাইনি। কারণ হচ্ছে যে আমি যদি মানে 50 ভাগও যদি ফেলে দিই, আমার সম্পর্কে যে উত্তম এবং মধুর কথাগুলি শুনলাম, তারপরেও আমার এই কয়েকদিনে এই আনন্দ কাটবে না। তো এই ডিসেম্বর মাসে এই এত চমৎকার একটা অনুষ্ঠানে এনেছেন এবং এত সুন্দরভাবে তারা আমার বন্ধু হলেও তাদের সঙ্গে কিন্তু কোনো সলা পরামর্শ হয়নি। আমরা দুদিন একত্রিতই হই নাই একসঙ্গে, ফোনেও কিন্তু আলাপ করি নাই এবং কেউ কাউকে আমরা উৎকোচও দেই নাই। কাজী মনে হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে একটু হয়তো সবাই লেখক একটু বাড়িয়ে টাড়িয়ে তো বলবেই। তো 50 ভাগ যদি আপনারা ভাবলেন বা আরো বেশি 75 ভাগ, তারপরেও আমি অতি সন্তুষ্ট। আমি কোচিং সম্পর্কে প্রথমে বলি, একটা আমাদের তিনজনের মধ্যে যেটা কমন আপনারা বুঝতেই পারছেন যে সবাই লেখালেখি করি এবং আশ্চর্যজনক ভাবে সবাই কবিতাও লিখি, কিন্তু কবিতাও কারো প্রধান নয়। কবিতা দিলওয়ার ভাবি মানে লিখি আর কি আমরা, ভাষার কবিতা। তো আপনার একটা জিনিস হয় যে কিছু একটা লিখলে কাউকে পড়াতে হয় পাণ্ডুলিপিটা, বিভিন্ন কারণ, মানে একটু ভ্যালিডেশনের জন্য, তারপরে ভুল ত্রুটি চোখে পড়ে কিনা। তো সাধারণত এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল, কারণ কে সময় ব্যয় করে পড়বে প্রথম কথা, তারপরে আবার সে আবার নিজে না মেরে দেয় আইডিয়াটা। আপনার অনেক কিছু লাগবে, তার কিছু দক্ষতা লাগবে, তারপরে বিশ্বাস লাগবে তার প্রতি। তো এখন সুবিধা হলো আমাদের যে তিনজনের আমাদের গ্রুপ আছে, ইয়াতেও আছে, আপনার কি বলে ইমেলে আছে, তারপরে ফেসবুকে আছে। আমরা ওখানে পাঠিয়ে দিলেই দেখা গেল যে কচি ভাই কাজ টাজ বন্ধ করে একটু পরেই, মানে সোমবার দিন 11টার সময় একটা কমেন্ট আসলো, তার মানে কি উনি কি আর্কিটেক্টের কাজ করছেন নাকি মোস্তফা তানিম বা আশিক লেখা পড়ছেন।
এর আরেকটা মিল হচ্ছে সেটা আমাকে নিয়ে। দুজনেই আমার বইয়ের প্রচ্ছদ করেছেন, এটা একটা অদ্ভুত ব্যাপার। তার প্রচ্ছদ শিল্পী ছিলেন না, দেখা গেল রবি চমৎকার প্রচ্ছদ করলো। আমার এই বিটকয়েন যে বইটার কথা বললো সেটা দিয়ে চমৎকার একটা প্রচ্ছদ করলো। এই প্রচ্ছদ দেখে সবাই বইটা হাতে নেয়। তারপরে রিংটোন আমার অনেকগুলি বই, প্রায় 4টে বইয়ের সে করেছে, এবং সেই প্রচ্ছদগুলি মানে বিখ্যাত প্রচ্ছদ শিল্পীর, আমি বলবো বাংলাদেশে যারা আছেন তাদের সমকক্ষ হয়েছে, যদি তার থেকে ভালো না হয়। আর কচি ভাই করেছেন আমার ইংরেজি বইয়ের ওই করোনার উপরে যে বইটা, সেটা চমৎকার। সবাই ওইটা দেখে বলে যে এটা কে করলো। এই গুণগুলি তাদের মধ্যে ছিল এবং আমাকে ঘিরে মনে হয় এগুলি প্রকাশিত হলো। যা হোক, আমি আমাদের সময় অনেকক্ষণ চলে গেছে, বাট আমি খুব নির্দিষ্ট আরো দুই একটা কথা বলি। যেমন রবির সম্পর্কে কথা বলি, যখন একটা লেখা চুরি হয় তখন বুঝতে হবে ওই লেখাটা খুবই ভালো ছিল। রবির লেখা সবচেয়ে বেশি চুরি হয়। এই ফুলকপি নামে একটা লেখা আছে, এটা যদি কেউ না পড়ে থাকেন, এটা বই না, এই লেখাটা ছোট একটা পোস্ট, ফুলকপি দিলেই ফেসবুকে পাবেন, সার্চ দিলেই সেটা কয়েক হাজার বার চুরি হয়েছে। মানে মানুষ নিজের নামে ভেবেছে যে এটা বেনামে আছে, কিনা কে লিখেছে, নিজের নামে ইয়া করে পরে সবাই বলে যে এটা তো আশিফ রবি। তো তার মানে একজন মানুষ লেখা অত ভালো না হলে বা ওই পর্যায়ে যদি না যায়, তাহলে তার লেখা অন্য মানুষ নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে না। এবং শুধু সেটা না, আপনার তার যে বইগুলি আছে সেই বইগুলির মধ্যেও ইয়া হচ্ছে, মনে করেন যে পিডিএফ আকারে চলে যাচ্ছে, মানুষ পড়তে চায়, পয়সা না দিয়ে পড়তে চায়। তো সেখান থেকে তার অবস্থানটা কোথায় সেটা বোঝা যাচ্ছে। তো বাংলা সাহিত্যে কচি ভাই একটা কথা বলেছেন এবং সেটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, যে তফাৎটা হলো যে হুমায়ুন আহমেদ অনেক লিখেছেন কিন্তু আশিফ রবি অনেক লিখেনি, কারণ সে আড্ডা মারতে খুব পছন্দ করে। আপনি একটু আগেই দেখলেন 2 মিনিটের কথা বলে 12 মিনিট চলে গেল। তো আশা করি যে সে শীঘ্রই খুব ভালো ভালো উপন্যাস মানুষকে উপহার দেবে এবং বাংলা ভাষায় সে একটা সমৃদ্ধ কিছু উপন্যাস দিতে পারবে। এত বড় মাপের লেখক সে। আরেকটা কথা না বললে না, সে খুব ভালো গল্প করে, এটা আপনারা সবাই জানেন। আর কচি ভাই সম্পর্কে যেটা, সেটা হচ্ছে যে কচি ভাই কবিতা লেখেন, খুবই ভালো কবিতা লেখেন। মানে মানুষ শুনে, আমার নিজের সামনেই ঘটেছে যে আপনার কয়টা কবিতার বই আছে, তখন পর্যন্ত উনি বই বের করবেন না। তো উনার কবিতা পড়ে আমি দেখলাম যে কবিতার মধ্যে এত বেশি ঘটনা। ওনাকে এই কথাটা আমি বলেছিলাম যে আপনি গল্প ভালো লিখবেন, এবং বুয়েট নিয়ে যে গল্পটি বইটি তিনি লিখেছেন, আমি নিজে বুয়েটে যেহেতু পড়েছি, আমি ভেবেছিলাম যে এখানে আমি নতুন কি পাবো, কিন্তু এত চমৎকার এক টানে আমি পড়ে গেলাম। তো কচি ভাই একজন দুর্ধর্ষ লেখক, আমি আশা করি যে কচি ভাই অনেক লিখবেন। আমি এখানেই আমার নাতি দীর্ঘ দুজনের সঙ্গে আমরা আরো কথা বলবো, কিন্তু যেটা কচি ভাইয়ের প্রসঙ্গ আসছে, আর অনেক দর্শক দেখছেন যারা জানেন না, আনোয়ার ইকবালের ঘরের নাম, মায়ের দেয়া নাম কচি। সেই হিসেবে এই কথাটা বলছেন আরকি সবাই। আর আবার এবারের প্রশ্নটা হচ্ছে আপনাদের লেখক হওয়ার ভাবনাটা মাথায় কিভাবে আসলো? শুরু হলো কোথা থেকে? এবং যখন ছোট্ট করে বলতে হবে, কারণ অনেক প্রশ্ন আছে আমার। অনেক কিছু জানার আছে এই ৩ জন সম্পর্কে। এবং যখন কোন লেখা আপনারা আসছে মাথায়, লিখছেন, সেটা কখন আসে মাথার মধ্যে? ড্রাইভ করছেন এরকম সময়? অথবা সকালে কালো কফিতে, চিনি ছাড়া কালো কফিতে চুমুক দেওয়ার সময়? অথবা রাতের অন্ধকারে তারা দেখতে, তারা গুনতে। একজন দিয়ে শুরু করুন। রবি? এটা এটা খুব ভালো প্রশ্ন কবিতা ভাবি, খুবই ভালো প্রশ্ন। হ্যাঁ, ধরেন আমি সাধারণত মানে আমি এত কি বলে নিম্নমানের সাহিত্যিক, হ্যাঁ, আকাশের তারা কিংবা কাশবন কিংবা রঙিন ফুল এগুলো দেখে আমার মনে কোনো ভাব আসে না।
আমি প্রথম যে বইটা লিখছিলাম, বইটা একদম মানুষ তো প্রথমে কবিতা লিখে, তারপর গল্প লিখে, তারপর ছড়া লিখে, তারপর সে একটা উপন্যাস লিখে। আমি প্রথমে উপন্যাস লিখে ফেলছিলাম এবং ক্লাস তখন নটরডেম কলেজে ভর্তি হচ্ছি তখন। কেন লিখছিলাম? কারণ তখন আমি একটা প্রেমে ব্যর্থ হয়েছিলাম। একটা মেয়েকে, তাকে পটানোর জন্য সেই মেয়েকে নায়িকা বানায়া এবং নিজেকে নায়ক বানায়া এবং শেষ দৃশ্যে আমি তার কোলে মাথা রেখে মারা যাচ্ছি, এরকম একটা এত মোটা বই 4 কাটা লিখছি। তো আমার প্রত্যেকটা বইয়ের পিছনে একটা না একটা প্রেম থাকে। মানে আমি সাধারণত ব্যর্থ প্রেম। হ্যাঁ, আমি সাধারণত একটা করে প্রেম করি এবং আমি মনে মনে ভাবি, আমি যখন লিখি, ঠিক আছে, এবং আমার লেখা আমি যখন লিখি, এটা যখন আমার মেয়েরা বা আমার বউ দেখে, ওরা খুব অবাক হয়ে যায়। প্রায় ওরা বলে, তুমি কার সাথে কথা বলতেছো? আমি সেই একটা কল্পনার মেয়েকে আমার সামনে, বা একটা কল্পনার নারীকে বল না, হয়তো একটা পুরুষ হতে পারে, তাকে আমার চোখের সামনে বসিয়ে আমি এমন ভাবে লিখি যে তাকে আমি গল্পটা শোনাচ্ছি। তাকে আমি গল্পটা শোনাচ্ছি। এইটাই আমার লেখার একমাত্র টেকনিক। এবং কবিতা দিলওয়ার ভাবে আপনাকে দেখে আমি এই মুহূর্তে একটা কবিতা লিখে ফেলছি, সেটা হচ্ছে নাথিং আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, লাভ ইউ কবিতা দিলওয়ার। ঠিক আছে, আমি এখন ফ্লো ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এবারে কে বলবেন? আনোয়ার ইকবাল। আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আসলে লেখালেখি কিভাবে শুরু হলো এটা বলা খুব মুশকিল। আমি একজন খুব ভালো পাঠক। আমি যখন স্কুলে যাওয়া শুরু করি, তারও আগে থেকে আমি বই পড়া শুরু করি। মানে আমাদেরকে বাসায় আমার আব্বা প্রচুর বই কিনে আনতেন আমাদের জন্য, ভাই বোনদের জন্য, এবং পড়তে পড়তে একটা ধারণা হয়ে যায় যে কিভাবে লিখতে হয়। তো আমি লেখালেখিও খুব অল্প বয়সে শুরু করি, কিন্তু যেটা হয় আর কি, যে যদিও রবি তানিম ওরা বলছে যে আমি খুব ভালো লিখি, আম, আসলে কতটুকু ভালো লিখি বলা মুশকিল। মানে আমি হচ্ছি জ্যাক অফ অল ট্রেডস। আমি কবিতা লিখি, লিমেরিক লিখি, প্রবন্ধ লিখি, গল্প লিখি। কোনো একটাতে যদি খুব ভালো হতাম তাহলে মনে হয় সেটা আঁকড়ে ধরে বসে থাকতাম। তো কবিতার আইডিয়া বা গল্পের আইডিয়া কখন আসে এটা বলা খুব মুশকিল। হয়তো গাড়ি চালায় অফিস থেকে ফিরছি, হঠাৎ মাথার মধ্যে দুটা কবিতার লাইন আসলো, মনে হলো আজকে রাতে একটা সাংঘাতিক ভালো কবিতা লিখে ফেলবো, কিন্তু ঘরে আসতে আসতে ওই দুটা লাইন ভুলে গেলাম। তারপরে এটা একদম আমার সব সময় হয়। তবে গল্পের ধারণা যদি একবার মাথায় ঢুকে তাহলে সেটা অনেকদিন থাকে, কারণ গল্পটা মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে এবং যখন সময় পাই তখন বসে লিখে ফেলি। গল্প লিখতে বসলে মোটামুটি একটানে লিখে ফেলি, কিন্তু সেই লেখাটা আমি সবার সামনে প্রকাশ করি না, কারণ সেই লেখাটা আমি আবার পড়ি। আমার যেটা নিজের স্টাইল যেটা, সেটা হচ্ছে যে আমি গল্প লিখি বা কবিতা লিখি বা যাই লিখি, প্রবন্ধ যদি লিখি, আমি সেটা বলার চেষ্টা করি যে আমি মুখে যদি গল্পটা বলতাম সেই ভাষাতে বলার চেষ্টা করি। এবং আমি কখনো খুব তাড়াহুড়া করে কিছু একটা লিখে ফেললে সেটাকে কাটাকুটি করে এমন অবস্থাতে দাঁড় করাই যে আমি কারো সামনে বসে থাকি, আমি গল্পটা বলছি। রবি যেটা বললো যে ও তার প্রেমিকাকে গল্প শোনাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো রবির মতো তো আমার এত প্রেমিকা নাই, যে জন্য আমি জাস্ট সাধারণ পাঠকের জন্য, তাদের জন্য সহজ করে লেখার চেষ্টা করি। আম, এই আর আর তো আমি তো আসলে এত ছোটখাটো একজন লেখক, নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই। শুনবো, আমরা সবকিছুই শুনবো। আপনি মোটেও ছোটখাটো লেখক নন। যারা আপনার লেখা পড়েছেন তারাই বলতে পারবে, এবং সে কারণেই আমার আনা। আমি আহ, দর্শকদের সামনে, পাঠকের কাছে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। এই বিদেশ জীবনেও যে আপনাদের যে সার্থকতা এবং যে চেষ্টা, সেই চেষ্টাটাকেই আমি আসলে সবার সামনে উপস্থাপন করতে চাচ্ছি। ইউ আর তানিম? ভেরি কাইন্ড। কবিতা হবি, আপনি ইউ আর ভেরি ভেরি কাইন্ড, থ্যাংক ইউ। জি, আমি প্রথমে একটা কথা বলে রাখতে চাই যে ওই কচি ভাই কথা প্রসঙ্গ ধরে আগে বলছেন যে এই নর্দার্ন ভার্জিনিয়ায় আমরা এই তিনজন ছাড়াও, মানে আমেরিকান 40, আমরা এই তিনজন ছাড়াও আরো অনেকে অনেক ভালো লেখেন, এবং তাদের সঙ্গেও আমাদের কথাবার্তা হয়, যোগাযোগ হয় এবং পাণ্ডুলিপি আদান প্রদান হয়। অনেক গুণী মানুষ আছে ছড়িয়ে। আর যেটা আপনি বললেন যে কিভাবে লেখালেখিতে আসা, আমার বিষয়টা ছিল যে আমি 10-11 বছর থেকে আমি গল্প বলা শুরু করি।
কিভাবে গল্প বলা শুরু করি, যখন ক্লাস টিচার থাকতো না, তখন একটা ইয়া ছিল, একটা টিচার এসে বলতো যে একজন গল্প বলো, তাহলে সবাই চুপ করে থাকবে। ওই দায়িত্বটা আমাকে দেওয়া হতো, কারণ আমি না বলতে পারতাম না। আহ, বলতে বলতে দেখলাম যে বইয়ের পড়া গল্পের থেকে আমি নিজেই বানানো শুরু করলাম। শুরু করার পরে পরের দিন আবার বন্ধু বান্ধব পরে কি হলো এটা। তারপরে আমার ছোট ভাই বোন ছিল, মানে আছে এখনো, তো তাদের শোনানো শুরু করলাম বাসায়। তো এই করতে করতে আমি দেখলাম যে আমি তো বানাতে পারছি। তো মানে এইভাবে গল্প দিয়ে শুরু। আর শুধুমাত্র উম, একটা পার্টিতে গিয়ে এক সুন্দরী রমণীকে দেখে আমি একটা কবিতা লিখেছি, কিন্তু ওই রবির মতো আমার গল্প লিখতে বা কবিতা মানে সামনে কারো ছবি থাকতে হয় না। মজার প্রথম সায়েন্স ফিকশন যেটা লিখেছি সেটা হচ্ছে একটা কমলার জুস তৈরি করার একটা যন্ত্র। আমি আসলে নিউ মার্কেটের পিছনে একটা কাঁচা বাজারের মতো ছিল ওখানে। আশ্চর্য ব্যাপার যে ওটা জুসারটা হ্যান্ড ইয়া ছিল আর কি, হ্যান্ড অপারেটেড ছিল, কোনো ইলেকট্রিসিটি ছিল না। আবার আমার গল্পটা ওঠেনি, ওই একটা সামান্য ইয়া থেকে মনে হলো যে এটা নিয়ে আমি একটা গল্প লিখে ফেলি, এবং সেখান থেকেই গল্প লিখি। এই আর কি। প্রেমের কথা যেহেতু আসলো, এবং লেখকদের মাথায় নাকি প্রেম ছাড়া সাধারণত লেখা আসে না, তো প্রেমটা কি আসলে আপনাদের ব্যাখ্যা? রবি? ও আচ্ছা, আমি শুরু করবো না। আচ্ছা, না, আমি প্রেমকে এটা নিয়ে আমি এক এক সময় এক কথা বলি। হ্যাঁ, এবং মানে আপনি যে প্রশ্নগুলো করতেছেন এটা মানে আমার ধারণা, আমার শ্রোতারা সবাই জানে, আমি প্রেমকে বলি হচ্ছে যে ধরেন আপনার জ্বর আসলো, ঠিক আছে, সাধারণ আপনার সাধারণ অবস্থা, আপনার যে আপনার শারীরিক অবস্থা যেরকম, আপনার শরীরের যে তাপমাত্রা, প্রেমটাকে আমি তুলনা করি একটা, এটা এক ধরনের ভাইরাল ফ্লুর মতো। হ্যাঁ, এটা আসবে এবং তখন আপনার কিছুই ভালো লাগবে না, খেতে চাইলে খেতে পারবেন না, পানিটাও বিস্বাদ লাগবে, ঘুমাতে পারবেন না, সারাক্ষণ ছটফট করবেন, সবসময় মনে হবে কি নাই কি নাই। যে রবীন্দ্রনাথের সেই গানের মতো, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। আমাদের প্রাণ প্রায় হায় হায় করে, এই যে হায় হায় করে, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ধরতে পারেন নাই যে প্রাণটা কেন হায় হায় করছে। উনি শুধু ধরতে পেরেছিলেন যে প্রাণটা হায় হায় করছে। এই প্রাণ হায় হায় করার নামই হচ্ছে প্রেম। এবং আমি অতটা পণ্ডিত লোক না যে আমি প্রেম বলতে দেশপ্রেম, বই প্রেম, ভাতৃপ্রেম, মাতৃপ্রেম, আমি প্রেম বলতে কেবলমাত্র কি বলবো নারী প্রেমই বুঝি। এবং অনেকের ধারণা আমি অনেক প্রেম করে বেড়াই, ব্যাপারটা আসলে সত্যি না। আমি ওই যে ওয়াসলা নামে একটা গ্রুপ ছিল, যে ওয়ান সাইডেড লাভার্স অ্যাসোসিয়েশন, হ্যাঁ, আমি হচ্ছে ওয়ান সাইডেড লাভার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য। আমি একপাক্ষিক ভাবে প্রেমে পড়ি, বিভিন্ন নারীর প্রেমে পড়ি, উদ্ভট উদ্ভট জায়গায় প্রেমে পড়ি। আমি একটা ঘটনা বলি, আমি এটা লিখছিলাম, ছোট্ট করে বলি। সেটা হচ্ছে আমি ঢাকায়, আমার অফিস তখন যুগান্তর মতিঝিলে, আর আমার বাসা হচ্ছে মিরপুর কাজীপাড়া। প্রচন্ড বৃষ্টি, এর মধ্যে বাস যাচ্ছে কাজীপাড়া মতিঝিল থেকে মিরপুরের দিকে। যখন আগারগা পার হয়েছে তখন আমি বাস থেকে দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছে, কিন্তু যে একটা দোকানের ভেতর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার এখনো মেয়েটার চেহারার কথা মনে আছে, যে সে বেশ ফর্সা এবং তার একটা সাদা জামা পরানো ছিল এবং ওড়নাটা গলার উপর রাখা, লাল রঙের একটা ওড়না। আমি এমন মুগ্ধ হয়ে গেলাম, আমি বাসে বিকট চিৎকার করলাম, এই বাস থামো, বাস থামো, বাস থামো। মানে ওইটা তো বাস স্টপেজ না, ড্রাইভার ভাবছে খুব কোনো ইমার্জেন্সি হচ্ছে, সে বাসের সাথে সাথে ব্রেক করছে। আমি সেই ঝুম বৃষ্টির মধ্যে নেমে পড়লাম। তারপর আমি, কারণ ততক্ষণে বাসটা অনেক দূর চলে গেছে, আমি পিছন দৌড়ে দৌড়ে অনেক দূর গিয়ে সেই দোকানে পৌঁছলাম, ওই মেয়েটা সেখানে নেই। হ্যাঁ, এবং তারপর আমি অনেকক্ষণ দাঁড়ায় বৃষ্টিতে ভিজলাম, আমার চোখ টোক লাল হয়ে গেল, এবং আমি 3 দিন জ্বরে ভুগলাম, প্রচুর লিখলাম, অনেকগুলো কবিতা লিখলাম। এবং আজও সেই মেয়েটার কথা মনে হলে আমার চোখে পানি চলে আসে, বুকের ভেতরে এক ধরনের হায় হায় তৈরি হয়। ঠিক আছে, তা আমার কাছে প্রেম কে মনে হয় যে মানুষের একটা মনস্তাত্ত্বিক জার্নি, একটা সাইকোলজিক্যাল জার্নি, যেটা তাকে নিচেও নামাতে পারে আবার উপরেও তুলতে পারে। মানে প্রেমে পড়ে মানুষ কেলেঙ্কারিও করতে পারে, আবার সে সাংঘাতিক কিছু সৃষ্টিও করতে পারে।
আমি প্রেমকে একটা ব্লেসিং হিসেবে দেখি, যে এই প্রেম, এই তাড়না, এই কষ্ট, এই বেদনা এবং এই সুখ, সুখের মতো ব্যথা, রবীন্দ্রনাথ বলেছেন এই সুখ নিয়ে অনেক কিছু সৃষ্টি করা যায়। আনোয়ার ইকবাল। কবিতা ভাবি খুব বিপদে ফেলে দিলেন। প্রেম প্রেম বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, নিশ্চয়ই আপনি একজন ছেলে এবং একটা মেয়ের মধ্যে প্রেমের কথা জিজ্ঞেস করছেন, তাই না? রবি। না, আমি প্রেম বলতে জি, বল। আসলে জানতে চাচ্ছি যে আপনার কাছে প্রেমটা কি? আমার কাছে প্রেমটা খুব খুব কঠিন একটা ব্যাপার। আপনি যখনই প্রশ্নটা করেছেন তখনই যে কথাটা মনে হয়েছে, একটা গানের কথা মনে হয়েছে যেটা ছোটবেলা শুনেছি। সেটা হচ্ছে, প্রেম যেন এক মোমবাতি। আহ, যে মোমবাতির আলোটা বাতাসে নিভু নিভু হয়ে আসে, আবার দপ করে জ্বলে উঠে, কখনো একেবারে নিভে যায়। প্রেম হচ্ছে এরকম একটা ব্যাপার। তো প্রেম আসলে একদম ছোটবেলা, মনে করেন যে বড় বোনের কোনো এক সুন্দরী বান্ধবী এসে গাল টিপে দিল, সেই গাল টেপাটা নিয়ে সেটা হয়তো 5 বছর বয়সে ঘটেছে, এটা 10 বছর বয়স পর্যন্ত ওই গাল টিপার স্মৃতিটা আমার মধ্যে রয়ে গেছে, বড় বোনের সুন্দরী বান্ধবীর কথা চিন্তা করে। কিংবা মনে করেন যে আরেকটু বড় যখন হয়েছি, আমি একটা ঘটনা বলি। ঢাকা শহরে আমরা যেখানে থাকতাম, ইস্কাটনে পিছন দিকে আহ, রাস্তাটার নাম খুব সম্ভবত মিন্টু রোড, ওইটার উপরে একটা বিল্ডিং এ পিআই এর এয়ার হোস্টেসদের হোস্টেল ছিল। তো আমাদের বয়স তখন কত হবে, 10-11-র বেশি হবে না। আমরা বন্ধু বান্ধবরা মিলে রাস্তা ক্রস করে ওই বিল্ডিং এর উল্টা দিকে দাঁড়িয়ে থাকতাম শুধু পিআই এর এয়ার হোস্টেসদেরকে দেখার জন্য। এটাও মনে হয় এক ধরনের প্রেম। প্রেম কি জিনিস এটা ওই বয়সে বোঝার মতো কোন রকম আহ আসলে বোধ আসেনি। তারপরেও মানে মানুষের জীবনে প্রেমগুলি বিভিন্ন ভাবে আসে। তো যদি সত্যিকারের প্রেমের কথা বলেন, সেটা জীবনে একবারই এসেছিল, সেখানেই আটকে গেছি, ওইখানেই রয়ে গেছি। তবে এইসব প্রেম নিয়ে কোনোদিন কোনো গল্প, কবিতা কিছুই লেখা হয়নি আমার, এইটুকুই বলতে পারি। আশা করতে পারি ভবিষ্যতে পাবো আমরা, তাই না? কি সর্বনাশ! হ্যাঁ, এই লোভ দেখালে নিশ্চয় প্রেমে পড়তে সুযোগ পেলে আরেকবার পড়বো অবশ্যই। আমি বলছি লেখা, ও, সত্যিকারের প্রেম লেখা। যেটা এসেছিল একবারে। আচ্ছা, না, সেটা নিয়ে সেটা আমার ইচ্ছা আছে। হ্যাঁ। তানিম, আপনি তো চিরকুমার ঠিক নয়, তবে এখন বোধহয় কুমার। প্রায় বলা যায়। জি। তো না, তাই বলে যে আমি প্রেম সম্পর্কে কিছু জানি না তা সেটাই নয়। জানতে চাচ্ছি। জি, ব্যক্তিগত আমার প্রেম বা যে কোনো বিষয় সম্পর্কে আমার দুটো, একটা হচ্ছে আবেগ নিয়ে, আবেগ তাড়িত যে ধারণা, আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক ভাবে যে ধারণা। তো আমি এক কথায় বৈজ্ঞানিক ধারণাটাকে বলি, আমাদের অনুভূতিগুলি এবং আমাদের মানসিক যে গঠন, সেটার কারণ হচ্ছে সার্ভাইভাল, যেন প্রজাতিটি টিকে থাকে। এই প্রজাতি টিকে থাকার জন্য আমরা শীত লাগে এবং আমরা ঘরের ভিতরে বা গরম কাপড়ে চলে আসি, নাহলে টিকে থাকবে না। যদি নাই তো ঠান্ডা গরমটা নাই বুঝতাম, তাহলে ভালো হতো, কষ্ট হতো না, কিন্তু প্রজাতিটা টিকে থাকতো না। ঠিক একই ভাবে ভালোবাসা যদি না থাকতো, এই প্রজাতি টিকে থাকতো না। বায়োলজিক্যাল রিজন, বৈজ্ঞানিক একটা কারণ আছে, এবং এটার তীব্রতা এই জন্যই বেশি যে কোনোভাবে যেন মিস না। কিন্তু অন্যভাবে যদি আমি বলি, যে যত ইমোশন আছে, আমাদের ইমোশন গুলি সবসময় আসে না, সবসময় আমরা ওই ইমোশনে নাই। একটা সাদামাটা লোক, কিন্তু দেখা গেল যুদ্ধ লেগে সেখানে সে জীবন উৎসর্গ করে দিল, সে বীর হয়ে গেল। তো সেই অবস্থানটাতে জন্য একটা পরিস্থিতি প্রয়োজন হয়, মানুষ তো নিজেও জানে না যে আমার ভিতরে এই ছিল, হয়ে উঠলো। তো প্রেম যখন আসছে মানুষের দুজনের মধ্যে, আমি নারী পুরুষই বললাম এই ক্ষেত্রে, তখন সে হঠাৎ বুঝতে পারে আমার ভিতরে এই ছিল, এই অনুভূতি ছিল, আমি যে এটা অনুভব করতে পারি সেটাই তো জানতাম না, এবং এটা মনে হয় বাইরে থেকে চলে আসলো, আমি তো এই মানুষ না। তো এর তীব্রতা এবং এর উচ্চতা এবং এর মহত্ব সর্বোচ্চ।
এবং যে কারণে এই প্রেম যখন অন্যদিকে যায়, সেটা আপনি দেশপ্রেম বলেন, মানুষ প্রেম বলেন, প্রকৃতি প্রেম বলেন, অথবা ঈশ্বর প্রেম বলেন, সেটা সেই উচ্চতায় চলে যায়। এবং এজন্যই দেখা যায় যে যারা সাধু সন্ত, যারা ধ্যান করছেন, তারা কিন্তু মানে আমাদের এখানে আমরা যে নারী প্রেম বা পুরুষ প্রেমের কথা বলছি, তার থেকেও বড় প্রেমের মধ্যে ঢুকে গেছে এবং সেখানে যেতে পেরেছে। তো এটা হচ্ছে একটা রেভেলেশন, এটা হচ্ছে একটা রেজারেকশন, যে পুনরুজ্জীবন যেটা ভিতরে আছে, কিন্তু প্রেমের মাধ্যমে আমরা পাই। এটুকুই। তো যেহেতু এই আমি তানিমকে এই জিজ্ঞেস করছি, আপনি সায়েন্স ফিকশন লেখেন, কবিতা লেখেন, আপনার যখন তখন আপনি খুব প্রিয়জনদেরকে নিয়ে ছোটখাটো যে কোনো উপলক্ষ, কেউ মারা গেছে বা কারো কোনো কিছুতে সার্থকতা, খুব ছোট্ট ছোট্ট এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আপনি ছোট ছোট কবিতা লিখে ফেলেন। কিন্তু এখন আমি যে জিনিসটা আপনার কাছে যাচ্ছি, সেটি হচ্ছে আপনি ওয়াশিংটন ডিসি থেকে একটু একটু করে যাচ্ছেন, একটা ফ্লাইট নিলেন এবং আপনি মরক্কোর কাসাব্লাঙ্কা হয়ে তিউনিসিয়াতে গিয়ে মরুভূমিতে গিয়ে পৌঁছালেন। এই যে যেতে যেতে এই যে যাত্রা, এই যাত্রায় আপনি একজনের প্রেমে পড়লেন। একটা ছোট্ট গল্প আপনি এই মুহূর্তে তৈরি করে আমার দর্শকদের জন্য বলুন। আচ্ছা, আমি একটা কাজ করি, এই গল্পটা আমি 1 মিনিট বা 2 মিনিটে অসমাপ্ত রেখে আমি এটা কচি ভাইকে ছেড়ে দেব। কচি ভাই এই গল্পে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এইসব ফাঁকিবাজি চলবে না মোস্তফা। তোমার গল্প তোমাকেই শেষ করতে হবে। আমি অন্যের গল্প আমি শেষ করবো কেন? কচি ভাইয়ের জন্য গল্প আছে, আপনি আপনারটা বলুন। আচ্ছা, তো গল্প বলতে যেহেতু সময় লাগবে, আমি একটা ছোট প্রেমের নিয়েই যেহেতু কথা হচ্ছে, গল্পটাও প্রেমের হওয়ার কথা ছিল, সেহেতু একটা ছোট কবিতা পড়ি, যদি আপনি অনুমতি দেন। নিশ্চয়ই। আচ্ছা, তো এটা প্রেমের অনুভূতির কবিতা। এর মধ্যে ঘটনা নেই, কিন্তু শুধু অনুভূতিটা আছে। ছোট কবিতা, কয়দিন আগে লিখেছি, এটা ফেসবুকে এখনো আছে। তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছি, তোমার নিঃশ্বাসেই আমি বাঁচি। প্রিয়, এ জীবনে বুঝলে না প্রেম কারে কয়, রান্না বাটি খেলা নয়, মিছে মিছে বুক থেকে ঘুরে আসা শ্বাস, অবদানে সদা কিন্নর উচ্ছ্বাস, আকাতরে বেশি বেশি দিয়ে। বাহ বাহ। আসছি আনোয়ার ইকবালের কাছে। আমি কি করব কবিতা ভাবি? ও তো এত সুন্দর একটা প্রেমের কবিতা পড়ে ফেললো। এখন বলুন, আদেশ করুন। যে সাউন্ডের সমস্যা হচ্ছে, কেউ আপনারা যদি একটু মিউট করেন একজন, আমার মনে হচ্ছে যে ব্যাক ইয়ে হচ্ছে, বাউন্স করছে। তো যেটার জন্যে আনোয়ার ইকবাল সাম্প্রতিক সময়ে দর্শকদের প্রচুর প্রচুর প্রশংসা কুড়িয়েছে, সেটি হচ্ছে আমি দেখেছি আপনি 100 শব্দে ছোট্ট গল্প লিখেছেন এবং সেটা বেশ কয়েকটা লিখেছেন, তার মধ্যে আপনার দুটো, অ্যাটলিস্ট দুটো খুব প্রশংসা কুড়িয়েছে। তো আমি সেই গল্প, যেখানে আপনার যেটা পছন্দ, আপনার পছন্দ অনুযায়ী। কবিতা ভাবি, 100 শব্দের গল্প পড়ার আগে আমি বলি, 100 শব্দের গল্পের উদ্ভাবক আমি নই। গল্পের অনেক রকমের ফরম্যাট আছে। এখন লোকজন গল্প নিয়ে অনেক রকমের এক্সপেরিমেন্ট করছেন। এমনকি কেউ কেউ 20 শব্দে গল্প লেখার চেষ্টা করছেন, 20 শব্দে, এবং 20 শব্দের গল্পের একটি ফেসবুকের একটা গ্রুপও আছে।
অনুগল্প বলে একটা জিনিস আছে, যেটাতে শব্দের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে খুব সংক্ষেপে গল্পটা বলার চেষ্টা করতে হয়। তো 100 শব্দের গল্পটা লিখতে গিয়ে আমি যেটা পড়তে গিয়ে 100 শব্দের গল্প আমার আগে যারা লিখেছেন তাদের গল্পগুলি পড়তে গিয়ে আমি দেখলাম যে তারা আসলে ঠিক 100 শব্দে লিখছেন না। তারা হয়তো কেউ 90 শব্দে লিখছেন, কেউ 120 শব্দে লিখছেন, কেউ কেউ 150 শব্দেও চলে যাচ্ছেন। তো আমি ভাবলাম যে এটা ঠিক না। ঠিক আছে, আমি একটা গল্প লেখার চেষ্টা করি, দেখি ঠিক এক্স্যাক্টলি 100 শব্দ দিয়ে আমি গল্পটা লিখতে পারি নাকি। তো এটা লিখতে গিয়ে বেশ মজা লাগলো, জিনিসটা খুব চ্যালেঞ্জিং। মানে আপনি একটা পুরোপুরি ভাব প্রকাশ করতে গেলে আপনি যেটা হয় 120-এ চলে যেতে পারে, 90-এ এসে শেষ হয়ে যেতে পারে। এবং এটাকে যদি আপনি স্কুইজ করে চিপে এনে যদি 100-তে দাঁড় করাতে চান একটা 150 শব্দের গল্প, তাতে গল্পের মূল ভাবটাও নষ্ট হয়ে যেতে পারে। আবার 90 শব্দের গল্পকে আপনি টেনে 100 শব্দ করতে চাইলে সেটাকেও একটু এক্সাজারেশন মনে হতে পারে। তো এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি কিছু গল্প লেখা শুরু করলাম এবং মোটামুটি দেখলাম যে ঠিক ঠিক গুনে গুনে 100 শব্দে গল্প আমি লিখেছি। এখন সেটা হয়েছে কিনা সেটা বিচার করার ভার ছেড়ে দিতে হয় পাঠকের উপরে। তো পাঠকেরা যখন পড়লেন, যারা আমার পাঠক তারা আসলে আমার বন্ধু বান্ধবী, এরা ভালো না লাগলেও হয়তো অনেকে বলেন খুব ভালো হয়েছে। তো আমি জানি না, আপনার হয়তো আসলেও ভালো লেগেছে। আপনার পছন্দের একটা গল্প পড়ছি, গল্পটির নাম হচ্ছে ছেলেটি। তো আমি একটু দেখে দেখে পড়ছি, কারণ আমার হ্যাঁ, মেমোরি নিশ্চয়ই। এত ভালো না। গল্পের নাম ছেলেটি। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ে এসে জমেছে বুকের উদম উপত্যকায়। সেটি হাপড়ের মতো উঠছে আর নামছে। আঙুল দিয়ে ওখানে অলস আঁকিবুকি কাটছিল ছেলেটি। লেফটে থাকা চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিতে দিতে বলল, কি ভাবছিস? ক্লোজেটের দরজা এক চিলতে খোলা। ভেতরের অন্ধকারে ভাসছে একটি ভুতুড়ে নীল আভা। কি ওটা? ওটার দিকে তাকিয়ে তাকিয়ে মেয়েটি বলে, বলবো? হ্যাঁ বল। আর কত? চল না, আমরা পৃথিবীটাকে জানিয়ে দেই আমাদের ভালোবাসার কথা। জলছবি আঁকতে থাকা আঙুলটি আড়ষ্ট হয়ে যায়। চোখ দুটো আছড়ে পড়ে ক্লোজেটের দরজায়। পেছনে ঘাপটি মেরা টেলিফোনে গড়গড়িয়ে এগুলো সময় ওর মাথায় প্রক্ষেপিত হতে থাকে। ছেলেটি বলে, প্রিয়তমা, ধৈর্য ধরো, সারা পৃথিবী শিগগিরই জানবে। শেষ। অদ্ভুত, অদ্ভুত। আমার এবারে যাকে ডাকছি তিনি কথার রাজা। যেমন লেখেন তেমনি কথায় মুগ্ধ করে রাখেন তার দর্শকদের এবং তার পাঠকদের। আসিফ এন্তেজ রবি, আপনাকে যেটি করতে বলবো এবারে, মনে করুন কবিতার সাথে এই শোটি আপনার রেডিও শো, এবং আপনাকে আমি ছেড়ে দিচ্ছি আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার দর্শকদেরকে সাম্প্রতিক সময় নিয়ে একটি গল্প শোনান। আচ্ছা, হ্যাঁ, এটা বেশ বেশ ভালো। আমি সাম্প্রতিক সময় নিয়ে যদি কোনো গল্প শোনাতে যাই, তাহলে কোন বিষয় নিয়ে গল্প শোনাবো এটা আমি ভাবছি। অনেক আমি একটা অনেক 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 বিষয় এখন আমাদের বিচরণ করছে। আমরা অনেক কিছু নিয়ে চিন্তিত। হতে পারে এটা ধর্ষণ নিয়ে, হতে পারে এটা আমাদের যুব সমাজ নিয়ে, হতে পারে এটা মানব পাচার নিয়ে, অথবা হতে পারে কোনো হাস্যরসাত্মক। এটা আপনার উপরেই ছেড়ে দিচ্ছি আমি। আচ্ছা, আমি আপনাকে সত্যিকারের একটা গল্প বলি। এইটা হচ্ছে যে বাংলাদেশের আর কি একটা ছেলে, সে আমাকে দীর্ঘদিন যাবৎ খুব বিরক্ত করছিল। আপনার গত বছর 3 ধরে সে বিরক্ত হচ্ছিল যে, কিন্তু এটা রেডিও জকির স্টাইলে হতে হবে। ও, রেডিও জকি স্টাইল। আচ্ছা, ঠিক আছে। আপনারা শুনছেন ফেসবুকের আলোচিত শো কবিতার সাথে। আমাদের সাথে আছেন কবিতা দিলওয়ার এবং তার সাথে আছেন আনোয়ার ইকবাল এবং
আমাদের সাথে আসেন সুসেদ্ধ মাংস বিশেষজ্ঞ মোস্তফা তামিম, এবং আপনাদের সাথে আছি আমি আসিফ ছবি। আমি একটা গল্প শোনাবো। 3 বছর আগে একটা লোক আমাকে রীতিমতো পাগল করে ফেলছে যে আপনার সাথে দেখা করবো, আপনার সাথে দেখা করবো, আপনার সাথে দেখা করবো। এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি তাকে বললাম আপনি আমেরিকায় চলে আসেন, তাহলে আপনার সাথে আমার দেখা হবে। কিন্তু লোকটা বললো যে না, আপনার সাথে আমার দেখা করতেই হবে, কারণ আমি সাংঘাতিক রকমের একটা সমস্যার মধ্যে ভুগছি। এবার যখন দেশে গেলাম, সেই লোকটা আমার সাথে দেখা করলো এবং তার সাথে আমার দেখা হলো একটা রেস্টুরেন্টে, হোটেলে। এবং সে দেখি চোখ পিটপিট করতেছে, মানে চারিদিকে তাকাচ্ছে, যেমন নাকি ধরেন সে যেন একটা মোস্ট ওয়ান্টেড আসামি, চারিদিকে পুলিশ গিজগিজ করছে, যে কোনো সময় তাকে ধরে ফেলবে। আমি বললাম কি কি বিষয় আপনার, সমস্যাটা বলুন। সে বললো ভাই আমি একটা বিরাট সমস্যার মধ্যে আছি। অবশ্য কিরকম? বলে আমি না এমনিতে সবকিছু দেশের আইন কানুন সবকিছু মেনে চলি। আমি ফেসবুকে সরকার বিরোধী কোনো কথা বলি না, আমি লেখার সময় সরকার বিরোধী কোনো লেখা লিখি না, সরকার যা বলে আমি মেনে চলি। কিন্তু যখন আমি ঘুমাই, তখন আমি ঘুমের ভিতর স্বপ্নে দেখি যে আমি সরকার বিরোধী মিছিল করতেছি। হ্যাঁ, এবং আমার ভয় এই স্বপ্ন দেখার অভিযোগে যদি পুলিশ আমাকে গ্রেপ্তার করে। তা আমি তার স্বপ্ন শুনে এমন ভয় পাইছি, আমি তাকে মানে সমস্যার সমাধান দেয়া দূরে থাক, আমি নিজেই পালাইছি তার কাছ থেকে। তো এইটাই ছিল আমার গল্প, এবং আমি এটা নিয়ে ইলাবোরেট করে লিখতে যাচ্ছি একটা গল্প, কিন্তু লেখার ঠিক সাহস পাচ্ছিল না। নাম হবে সরকার বিরোধী স্বপ্ন। সরকার বিরোধী স্বপ্ন। আচ্ছা, এই এই প্রসঙ্গ আসলো যেহেতু হুম, আমার আম লেখকদের কাছে, যেটা লেখকরা সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে। আমরা তো সব বিষয়েই ভুক্তভোগী। তো আমি আপনাদের মতামত জানতে চাচ্ছি। শুরু করছি আনোয়ার ইকবাল আপনাকে দিয়ে। কবিতা ভাবি, আসলে প্রসঙ্গটা আম, খুব চমৎকার একটা প্রসঙ্গ, কিন্তু খুব কঠিন একটা প্রশ্ন বটে। এটার মানে খুব সহজ কোনো উত্তর জানা নেই। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আহ, আমরা যখন লেখালেখি করি, সমাজে আমাদের চতুর্পাশে যেগুলি স্বাভাবিকভাবে ঘটে যাচ্ছে সেগুলি নিয়ে লেখা যেতে পারে, কিন্তু সেগুলি সম্পর্কে লেখকের নিজের এবং যারা পাঠক তাদেরও কতটুকু উৎসাহ উৎসুক থাকবে সেটা বলা মুশকিল। সো একজন লেখক করেন কি, তারা সমাজের মধ্যে ঘটে ঘটে যাওয়া বা ঘটতে থাকা অস্বাভাবিক ঘটনাগুলিকে নিয়ে তারা নিবন্ধ লেখেন, কবিতা লেখেন, গল্প লেখেন। আমি একটু আগে 100 শব্দের গল্প যেটা পড়লাম, সেটা গল্পটা হচ্ছে আহ একটা মেয়ের সাথে একটা ছেলের একটা সম্পর্কের ব্যাপার, এবং ছেলেটা সেটা ভিডিও রেকর্ডিং করছে। এটা কিন্তু আমাদের সমাজে ঘটছে ব্যাপারটা। এখন কে কিভাবে সেটা প্রেজেন্ট করছেন আম, পাঠকদের কাছে, সেটা হচ্ছে বিষয়। কিন্তু কেন প্রেজেন্ট করা হচ্ছে? প্রেজেন্ট করা হচ্ছে যে পাঠকের মধ্যে একটা আম, এটাকে কি বলা যায়, পাঠকের আহ, মধ্যে একটা এক ধরনের মানে জিনিসটার প্রতি পাঠকের নজরে আনার জন্য এই ধরনের লেখা লেখা হয়। সবারই নজরে আছে, কিন্তু কিন্তু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আমাদের প্রত্যেকের। তো আমি আমরা বলবো যে এভাবেও বলতে পারি বোধহয় যে সচেতনতা তৈরি করা। সচেতনতা তৈরি করার, হ্যাঁ ঠিকই বলেছেন, সচেতনতা তৈরি করার জন্য। তো আহ, ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লেখকেরা যখন লেখেন, তারা কিন্তু সবসময়ই একটা এজেন্ডা নিয়ে লিখেন। একদম যে একটা ছেলে বাইর হইলো, একটা মেয়েকে দেখলো, দেখে তার খুব ভালো লাগলো, সে ঘরে এসে মেয়েটার কথা চিন্তা করতে থাকলো, এটাও একটা গল্প হতে পারে, কিন্তু এই গল্পের মধ্যে কোনো নতুন কিছু নাই, সচেতনতা নাই। তা লেখকদের মধ্যে এই প্রচেষ্টাটা সবসময় থাকে, এটা তার কবিতাতেই হোক, নিবন্ধতেই হোক, গল্পতেই হোক, যে সমাজের আহ অস্বাভাবিক ঘটনা, যেটা বলছি, প্রতিকূল পরিবেশে যে আমরা বড় হচ্ছি, এই প্রতিকূল পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা তৈরি করার জন্য, কিংবা লেখার মাধ্যমে একটা প্রতিবাদ জানানোর জন্য। তো সময় এবং পরিস্থিতি অনেক সময় লেখকদেরকে বাধ্য করে মুখ বুজে থাকতে। এবং বহু লেখক কিন্তু অনেক কিছু চাইলেও বলতে পারেন না, তাদের মুখ বুজে আছে।
সেই পরিস্থিতির মধ্যে আমরা অনেকবার গিয়েছি। আমার বয়স এখন যে বয়স, সেই আইয়ুব খানের সময় থেকে এখন পর্যন্ত বারবার বারবার সেই ধরনের পরিস্থিতি এসেছে, মুখ বুজে থাকা। তো এর ভিতর দিয়েই কাজ চালিয়ে যেতে হয়। কেউ কেউ যারা অত্যন্ত সুন্দরভাবে লিখতে পারেন, তারা খুব সুচতুর ভাবে, সরি ক্লেভারলি, কথাটার বাংলা আমি উচ্চারণ করতে পারছি না, খুব ক্লেভারলি সুন্দর। প্রেজেন্ট করেন। তো আমরাও অনেকে চেষ্টা করি সেটা। আম, এর মধ্যে রবি যেটা বললো যে স্বপ্নেও প্রতিবাদ করতে গেলে অনেক সময় বিপদে পড়তে হয়, আর লেখালেখি করলে তো বিপদে পড়তেই হয়। আমাদের অনেকের বিপদে পড়ার অভিজ্ঞতাও আছে, তো সেটা অন্য বিষয়, সেটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। মোস্তফা তানিম, জি, একই প্রশ্ন আপনার জন্য, আপনার ভাবনা। জি, আমার ভাবনা হচ্ছে যে শিল্প সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে এই লেখালেখি একটা শাখা, উপন্যাস বা গল্প আর কি, গদ্য যেটা, এবং কবিতা আরেকটা। তো বিভিন্ন রকম হতে পারে। অবশ্যই লেখকের সচেতনতা মানুষ দাবি করবে। লেখক ভালোর দিকে মানুষকে নিয়ে যাবে, সমাজকে নিয়ে যাবে, রাষ্ট্রকে নিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষাটা থাকবে। কিন্তু তার অর্থ এই নয় যে সে নিয়েই লিখতে হবে। আপনার বিভিন্ন বিষয় থাকতে পারে, যে এমন বিষয় থাকতে পারে যেটা নিরপেক্ষ ভূতের গল্প, এটা হরর মুভি, তো সেটাও উপভোগ্য, সেটাও আছে। আপনার এক সময় শুরু হয়েছিল যে উদ্দেশ্যহীন সাহিত্য ছিল, এডগার অ্যালান পো বা বোদলেয়ার এদের মধ্যে, মানে ওইরকম একটা উদ্দেশ্য। আবার দেখেন যে রুশ বিপ্লব হয়ে গেছে, কিন্তু ওখানে টলস্টয় তখন সবচেয়ে বড় একজন না, কিন্তু তিনি কিন্তু প্রলেতারিয়েতের পক্ষে। বিপ্লব হলো আপনার উপরে, ওদের অল্প কয়েকটা বই, এবং সেগুলি প্রবন্ধটা জাতীয় বইয়ের উপরে। তো যাই হোক, কিন্তু মোদ্দা কথায় আসি, আপনি কয়েকবারই এই যে ধর্ষণ বিরোধী যে হওয়া উচিত, সচেতনতা এবং আন্দোলন হওয়া উচিত, এটা এমন একটা জিনিস যে এটাকে আমি বলবো এটা সরাসরি হলে আরো ভালো হয়। কারণ এটা তো অপরাধ, মানে এমন একটা অপরাধ যে এখানে মানুষ খুন হয়ে যাচ্ছে। তো সেখানে আমি কবে কবিতা লিখবো, কবে মানুষ এটা পুরো উদ্বুদ্ধ হয়ে একটা আন্দোলনে নামবে? তার থেকে মানে আরো ডিরেক্ট হওয়া উচিত। এবং এটাও বলবো, মানে আমি জিনিসটাকে এত প্রসারিত করতে চাই যে এটার কারণ তো হচ্ছে নারীর প্রতি শ্রদ্ধা, যেটা নেই, মানে বেসিকে প্রবলেম, বেসিকে সমস্যা। সেই মানে যে সমস্ত দেশে এমনকি মানুষ অনেকে ওটাকে সাপোর্টও করছে, এত রাতে কেন বের হয়েছিল। তো এমন এক জায়গায় সমস্যা, সেটাকে বড় মুশকিলের জায়গা। এমনকি ওখানে কবি সাহিত্যিকও নিজেও হয়তো গোপনে ধর্ষক হতে পারে। আমি এই কথাটা এই জন্যই বললাম যে এটা একটা বড় ব্যাপক একটা ওভারঅল দরকার, আইনের প্রয়োগ দরকার, এবং এটার এক মুহূর্ত দেরি করা সমীচীন নয়। তবে নাটক, উপন্যাস, কবিতা এবং এটা সচেতনতা বাড়াতে পারে, কিন্তু এই স্পেসিফিক বিষয়টা আমাদের আরো যেভাবেই, মানে সর্বতোভাবে আমাদের এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত, এটুকুই বলবো। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে কোনো একটা এলিমেন্ট দেওয়া, একটা বাচ্চা হয়তো একটা বই পড়ছে, বা একটা কিশোর হয়তো একটা কিশোরী বই পড়ছে, তো তার মধ্যে যদি একটু জানার আগ্রহ বাড়ানো যায়, তথ্য, সঠিক তথ্যটা যদি দেওয়া যায় সেই গল্পের ছলে, অথবা যে ভালোবাসা জিনিসটা সম্পর্কে যদি বোঝানো যায় মানুষের, এই বিভিন্ন দিকগুলি খুব সচেতন ভাবে না হলেও, খুব সরাসরি না হলেও, যদি এলিমেন্টগুলি, যে উপাদানগুলি যদি থাকে, তাহলে আমরা সমাজ গড়ার জন্য লেখক হিসেবে বা সাহিত্যিক হিসেবে কিছু হলেও কাজ করছি বলে মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ। একই প্রসঙ্গ, আপনার কাছেও প্রশ্নটা। আমি আসলে এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, যখন গণহত্যা হলো 25শে মার্চ কালো রাত্রিরে,
তখন আমি সেই সময়কার অনেকের লোকের কাছ থেকে শুনছি, সেই সময় আমাদের যারা আত্মীয় স্বজন ঢাকা শহরে ছিলেন, যে পরদিন কুকুররা সারাদিন কেঁদেছিল, কুই কুই করে কেঁদেছিল। তো একটা বড় ঘটনায় একটা পশু সেও প্রতিবাদ জানিয়েছে। আর শিল্পী, কবি, সাহিত্যিক তারা অনেক সংবেদনশীল মানুষ, তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা, সময়ের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি। উদাহরণটা আমি এই কারণে দিলাম যে একটা কুকুরও যেখানে অন্যায়ের প্রতিবাদ জানায়, সেখানে একটা লেখক বা শিল্পীকে তো অবশ্যই জানাতে হবে, এটা তার দায়িত্ব। যে শিল্পী বা লেখক এই দায়িত্ব পালন করেন না, তিনি কোন বিচারী শিল্পী কিনা এটা নিয়ে অনেক ধরনের দ্বিধা রয়েছে। তবে সবাই যে সরাসরি প্রতিবাদ করেন তা কিন্তু না। আমি উদাহরণ দিই, যেমন আমার খুব প্রিয় একজন কবি এবং আমার এক সময়ের কলিগ হেলাল হাফিজ, তুমুল প্রেমের কবিতা লেখেন, সারাক্ষণ প্রেমের কবিতা নিয়ে মগ্ন, প্রেম নিয়ে মগ্ন। উনার মতো মানুষ, সাংঘাতিক প্রেমিক মানুষ, উনিও 69-এর গণঅভ্যুত্থানে লিখে বসলেন, এখন যৌবন যা, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। অর্থাৎ সময়ের যে দাবিটা, সেই দাবিটা কিন্তু উনি পূরণ করলেন। কেন পূরণ করলেন? কারণ উনি একজন সংবেদনশীল মানুষ। আপনার চারিদিকে আগুন লেগে যাচ্ছে আর আপনি বসে বসে বাঁশি বাজাচ্ছেন নীরর মতো, ঠিক আছে? হ্যাঁ, এটা শিল্পীর দায়িত্ব হতে পারে না। তারপর ধরেন জীবনানন্দ দাশ, তিনি, তাকে আমরা খুব ভাবের কবি হিসেবে জানি। তিনি পর্যন্ত লিখেছেন অদ্ভুত আধার পৃথিবীতে এসেছে আজ, যারা অন্ধ তারা সবচেয়ে বেশি দেখে। এমনকি সেই সময়কার প্রেক্ষাপট নিয়ে শরৎচন্দ্র লিখলেন পথের দাবি। হ্যাঁ, যিনি দেবদাস, চরিত্রহীন এই ধরনের উপন্যাস লিখে, তিনিও একটা রাজনৈতিক উপন্যাস লিখে বসলেন। রবীন্দ্রনাথের কাছে নিয়ে গেলেন শরৎচন্দ্র। রবীন্দ্রনাথ এই উপন্যাস পড়ে বললেন যে না, এটিতে বেশি রাজনীতি চলে আসছে, শিল্পীর কাছে এটা না। কিন্তু রবীন্দ্রনাথ নিজে কি করলেন? রবীন্দ্রনাথ যে প্রেমের বইটা লিখলেন, শেষের কবিতা, এটা আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এটা একটা প্রেমের উপন্যাস, আসলে কিন্তু না। এইটার ভেতরে ছত্রে ছত্রে রাজনীতি আছে। যেমন এই উপন্যাসের একটা ডায়লগ আছে যে দুর্বলের শাসন খুবই ভয়ঙ্কর হয়। এটা দিয়ে উনি ভারতবর্ষ যে স্বাধিকার আন্দোলনের জন্য লড়াই করছে, সেই স্বাধিকার আন্দোলনের বিপদটা কি হতে পারে এটা তিনি দেখিয়েছেন। সত্যিকার অর্থে যারা শিল্পী, তাদের যে কোনো শিল্পের দুইটা ভার্সন থাকে। মানে আপনার মনে হবে যে আপনি একটা সাদামাটা গল্প পড়ছেন, কিন্তু সেই গল্পে উনি প্রতীকীভাবে সাম্প্রতিক সময়, সাম্প্রতিক অনেক বিষয় তুলে ধরছেন। যেমন হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আছে, সেখানে একজনকে আর কি পুলিশ ধরছে, একজন নিরপরাধ লোককে পুলিশ ধরছে, ধরে বলতেছে যে তুই এই অপরাধ করছিস, তুই স্বীকার কর, ঠিক আছে? তখন সে তো অপরাধ যেহেতু করে নাই, সে স্বীকার করবে না। তারপর হুমায়ুন আহমেদ লিখছে, তারপর তার কি হইলো, 2 দিন পরে আর কি রিমান্ডে নিল। রিমান্ডের পর পুলিশ আবার জিজ্ঞেস করলো, তুই অপরাধ করছিস, স্বীকার কর। বলে জি স্যার, আমি অপরাধ করছি, স্বীকার করলাম। কিভাবে অপরাধ করছি? বলে স্যার আমি না ভুলে গেছি, আপনি যদি আমার একটু মনে করাই দিতেন আমি কিভাবে অপরাধটা করছি। এই যে মানে হুমায়ুন আহমেদকে আমরা সবসময় বলি যে উনি জনপ্রিয় লেখক, সস্তা লেখক বা করেন, কিন্তু উনার অনেকগুলো লেখায়, হলুদ হিমু, কালো র‍্যাপ আর অনেকগুলো লেখার মধ্যে উনি সাম্প্রতিক সময়ের কথা বলেছেন। এমনকি এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন বিটিভির নাটকেও খুব সূক্ষ্মভাবে এরশাদকে খোঁচা দেওয়া হতো। আফজাল হোসেন সুবর্ণার কাছে চা চেয়েছেন, সুবর্ণা বলতেছেন তোমাকে চা দিতে পারি, কিন্তু চায়ে চিনি নেই, কারণ চায়ে চিনি দেওয়া যাবে না, কারণ চিনির দাম অনেক বেশি। তো শিল্পী এবং লেখক তাদের সমাজের প্রতি এক ধরনের দায়বদ্ধতা, তারা দ্বন্দ্ব না, তারা আরো বেশি সংবেদনশীল। হ্যাঁ, যারা সেই দায়বদ্ধতা পালন করেন না, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে শিল্পী মনে করি না। আবার দায়বদ্ধতা পালন করতে গিয়ে তিনি যদি গল্প উপন্যাসের মধ্যে ঠেসে রাজনীতি ঢুকান, একটা পলিটিক্যাল বিষয় নিয়ে আসেন খুব বেশি ভাবে, যেটা বেশ চড়া মাত্রায় উচ্চস্বরে বাধা, সেটাও আবার খুব খারাপ হয়। কাজেই শিল্পীর কাজটা এখানে খুবই কঠিন, তাকে খুব ব্যালেন্স করে কাজটা করতে হয়, যে মানুষের মর্মে গেঁথে যাবে। কারণ এই সমাজকে কারা পরিবর্তন করবে? এই সমাজকে পরিবর্তন করবে লেখকরা, শিল্পীরা, তারাই তো সমাজকে পরিবর্তন করবে। আর কে পরিবর্তন করবে? কৃষক সমাজকে পরিবর্তন করবে, সে উৎপাদন বাড়াবে। ব্যবসায়ী সমাজকে পরিবর্তন করবে, সে ব্যবসা বাড়াবে। হ্যাঁ, সে দেশের সমৃদ্ধি বাড়াবে। কিন্তু জাতির যে মানসিক গঠন, জাতির যে মানসিক পরিবর্তন, এটা কে করবে? লেখকরা করবে, শিল্পীরা করবে। এটা তাদের প্রাথমিক দায়িত্ব। কথা শুনলাম।
তিনজনের আপনাদের বক্তব্য, আম এটা আমি সবসময় মনে করি যে আমি খুব ক্ষুদ্র একটা মানুষ। কিন্তু তারপরেও আমার আ যেটা মনে হয় যে আমাদের সবারই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। সবারই আমাদের নিজেদের যে ভয়েস এটাকে রেইজ করতে হবে আমাদের সমাজের প্রতি। যে দায়বদ্ধতা সেটা থেকেই। যেহেতু ৩ লেখকের সাথে কথা বলছি, একটি কথা জিজ্ঞেস করাই ভুলে গেছি আমি। সেটি হচ্ছে আপনাদের প্রিয় লেখক সবসময়ের জন্যে এবং আপনাদের চোখে এখন বর্তমানে সম্ভাবনাময় সবচেয়ে কে? কাকে মনে হয়? সেই প্রসঙ্গে একটু বলুন। আনোয়ার ইকবাল আপনাকে দিয়ে শুরু করি। আম আসলে সত্যি কথা বলতে গেলে আমি যত বাংলা বই পড়ি তার থেকে বেশি আমি ইংরেজি বই পড়ি। তো প্রিয় লেখকের প্রসঙ্গ আনলে আমাকে একজন ইংরেজি লেখকের নাম বলতে হয়। তো সেটাতে না গিয়ে আমি বরং বাংলা লেখক, আমার প্রিয় লেখক, সব সময়ের সব কালের সবচেয়ে প্রিয় লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তার কথাই বলবো। ওনার লেখার মধ্যে এত রকমের, উনি উনি এত বৈচিত্র্য তার লেখাতে, যে এবং এত আধুনিক। তার কিছু কিছু গল্প, কিছু কিছু উপন্যাস পড়লে মনে হয় যে এখনকার সময় নিয়ে লেখা। এই গুণ আর কোনোদিন কোনো বাংলা লেখকের কাছ থেকে আমরা পাবো কিনা বলা মুশকিল। আমি কাউকে ছোট করতে চাচ্ছি না। অধুনাকালের লেখকদের মধ্যে আম, কার নাম আমি বলবো? আম, সত্যি কথা বলতে গেলে আমার বন্ধু বলে বলছি না, রবি আমার অধুনাকালের একজন প্রিয় লেখক। আর আম, গল্প উপন্যাস লেখেন আমাদের বাংলার অনেক অনেক লেখক আছেন, যাদের কে মানে নাম বলে আমি শেষ করতে পারবো না, কারণ একজনকে আইডেন্টিফাই করা খুব খুব মুশকিল। আম, আম, অনেকের কবিতা ভালো লাগে, অনেকের গল্প ভালো লাগে, অনেকের উপন্যাস ভালো লাগে। পশ্চিমবঙ্গের নতুন লেখক লেখিকা যারা আছেন তাদের মধ্যে অনেকের লেখা ভালো লাগে। পুরনো লেখকদের মধ্যে শীর্ষেন্দু, সুনীল, এদের লেখা ভালো লাগে। হুমায়ুন আহমেদ আমার সব সময়কার একজন প্রিয় লেখক। আমি সব সময় তার লেখার ভক্ত। উনি যেভাবে গল্প বলেন, সেই গল্প বলার ব্যাপারটা ইভেন আমার লেখাতে আমাকে ভীষণ রকমের ইনফ্লুয়েন্স করে। এইটুকুই বলি, কারণ এটা খুব কঠিন প্রশ্ন, এটার উত্তর দেওয়া আসলে খুব খুব মুশকিল। মানে আগে যদি প্রশ্নটা জানিয়ে দিতেন, প্রশ্নপত্র যদি ফাঁস করতেন, তাহলে ভালো করে পড়াশোনা করে আসতাম এটার উত্তর দেওয়ার জন্য। না আমি কিন্তু খুব কঠিন, কঠিন প্রশ্ন করিনি। আমি একটা আড্ডাই দিতে চেয়েছিলাম। আপনাদের ভাবনাও শুনতে চেয়েছি। না আ না, যাই সেটা হোক। অবশ্যই না। না, আপনি কঠিন প্রশ্নটা খুব সোজা শোনালেও উত্তর দেয়াটা কারো কারো জন্য আসলে কঠিন হয়ে দাঁড়ায়। মানে আহ, এই যে জিজ্ঞেস করলেন যে আমার প্রিয় লেখককে, হ্যাঁ, আমি না চিন্তায় পড়ে গেলাম যে কে আমার প্রিয় লেখক। এত লেখকের লেখা পড়ি, আমাকে যদি ইংরেজি সাহিত্যে কে আমার প্রিয় লেখক জিজ্ঞেস করতো, আমি ঝট করে একটা নাম বলে দিতে পারতাম। কিন্তু বাংলা লেখকেরা এক একজন এক এক ভাবে লেখেন, এবং সেটা পড়ার পর অনুভূতিটা এক একজনের জন্য এক এক রকম হয়। কারটা থেকে কারটা বেশি হয় বলা খুব মুশকিল। যে জন্য আমি রবীন্দ্রনাথে চলে গেলাম, যে আসলে রবীন্দ্রনাথ সব সময়কার সর্বকালের একজন প্রিয় লেখক। সত্যজিৎ রায় আমার একজন প্রিয় লেখক। সুকুমার রায় আমার একজন প্রিয় ছড়াকার। সো নামগুলি সংক্ষেপ করে বলা খুব মুশকিল। কবিতা হবে। আপনি ভাবছেন কঠিন প্রশ্ন করেননি, আপনি খুবই কঠিন প্রশ্ন করেছেন। আচ্ছা। তারপরেও শুনলাম তো। একটু হলেও তো আসলো। আপনাদের অনুপ্রেরণার কথাও না হয় শুনলাম। আম একদম প্রিয় লেখক না হলেও যাদের কারণে আপনারা অনুপ্রাণিত লেখালেখিতে এবং যাদের কাছ থেকে অনুপ্রেরণা পান। মোস্তফা তানিম, আপনি বলুন এবার আপনার কথা। আমি আগে আরেকটা কথা বলে নিতে চাই, যে ভুলে গিয়েছিলাম। রবি আমার সঙ্গে যখন বলছিল আর কি, তো আমি এমন ভাবে বললাম যে আমি সবকিছু একসেপ্ট করে নিয়েছি, কিন্তু আমি বিনীতভাবে বলতে চাই যে আমি তার এত প্রশংসার যোগ্য কেউ নই। এবং কচি ভাই যা বলেছেন
তো আমি বিনীতভাবে একই কথা বলছি যে আমি সেই বাঙালির যোগ্য নই। রবি আরেকটা কথা বলেছিলেন যে তিনি বাংলাদেশ থেকে আমেরিকা চলে আসলেন, মানে আমি প্রবাসী রয়ে গেলাম। এই সত্য যে আমি বাংলাদেশে থাকলে এখন মনে হয় আর কি, আমি প্রায় 25 বছর প্রবাসী। উদ্দেশ্য ছিল পড়াশোনা করার জন্য উচ্চতর শিক্ষা গ্রহণ করে দেশে ফিরে যাওয়া, কিন্তু যাওয়া যে হলো না বা হয়নি সেটা, এবং গড়াতে গড়াতে তো অনেকদিন হয়ে গেল। সেখানে থাকলে আমি আমার পছন্দের কাজগুলি আরো বেশি করতে পারতাম। এখন আমার কাছে একটা কিছুটা হলেও ভুল হয়ে ভিন্ন রকম। আপনার প্রশ্নের উত্তরে আমি আমার কোনো একক পছন্দের লেখক নেই। আমি বলি আমি বঙ্কিম পড়তাম এক সময়, আমার খুব ভালো লাগতো। বঙ্কিমের উপন্যাস মুগ্ধ হয়ে পড়তাম, শরৎচন্দ্র পড়তাম, মানিক বন্দ্যোপাধ্যায় আমার শিষ্য। মানে ওনার যে ভাবের গভীরতা, জীবনের দেখার যে দৃষ্টি, জীবনকে দেখার, এরকম হুমায়ুন আহমেদের কথা বললেন, আমি পেলেই পড়ি হুমায়ুন আহমেদের বই, এবং তার যে ভাই জাফর ইকবাল, তার বই আমি সঙ্গত কারণেই সবগুলি পড়ি, আমি যেহেতু নিজেও সায়েন্স ফিকশন আগ্রহী। তবে আমি বলবো যে আমি খুব মানে সাম্প্রতিক 4 বছর বোধহয় হবে একজনের লেখা পড়ে আমি এত চমৎকৃত হয়ে গেলাম যে আমি এতদিন কেন পড়িনি। এবং আমার মনে হয় যে প্রথম নাম বোধহয় তারই আসবে, শহীদুল জহির তার নাম। এবং এই বইটি পড়ার পিছনেও আমাদের এই 3 জনের একটা ব্যাপার আছে, কারণ ওই বইটি আমাকে কোচি ভাই রেফার করেছিলেন যে এই বইটা তুমি পড়ে দেখতে পারো, একটা বোধহয় পিডিএফ ছিল। আমি মুগ্ধ, অসম্ভবভাবে মুগ্ধ। এবং এইভাবে যে নতুন নামটা মনে হয় ঠিক মতো শুনতে পাইনি আমি। শহীদুল জহির, তিনি ছোট গল্প ডলু নদীর হাওয়া নামে একটা গল্পের বই আছে, সেই গল্পের বইটি আমি পড়েছি। সে উনি যে ভাবে বর্ণনা ভঙ্গি, সেটা কোনো লেখকের সঙ্গে মেলে না। একটা সম্পূর্ণ নতুন বর্ণনা ভঙ্গি সৃষ্টি করেছে। তারপরে আমি খোঁজ নিলাম উনি কোথায় আছেন, কি করেন, এবং দুঃখের বিষয়ে তিনি মারা গেছেন কিছুদিন আগে। তো লেখক সম্পর্কে সেটাই আর কি। একটু ইন্টারাপ্ট করি কবিতা ভাবির ইনফরমেশনের জন্য। সরি মোস্তফা, জাস্ট বলতে চাচ্ছি যে শহীদুল জহির কিন্তু একসময় ওয়াশিংটন ডিসিতে থাকতেন। আচ্ছা, এটা জাস্ট বলতে। ওনার গল্প এবং উপন্যাস নিয়ে মুভি হচ্ছে এবং সরকারি খরচে হচ্ছে, অনেক কিছু, মানে অনেক খ্যাতি পেয়েছেন, কিন্তু হয়তো আগে ছিল না, অথবা আমি বিচ্ছিন্ন ছিলাম। রবি, আমরা একই প্রসঙ্গ, একই জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, হ্যাঁ, ভাবি আমার প্রিয় গল্পকার দুইজন, একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর নরেন্দ্রনাথ মিত্র। নরেন্দ্রনাথ মিত্রের নাম আমরা অনেকেই জানি না। উনি সাংঘাতিক ছোট গল্পকার এবং ওনার গল্প নিয়ে ভীষণ আলোচনা আছে। আর প্রিয় ঔপন্যাসিক অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু, এবং ডেফিনেটলি হুমায়ুন আহমেদ। এবং আমি আরো দুটো নাম এখানে অ্যাড করতে চাই, ফিয়োদর দস্তয়েভস্কি, মার্কেজ, এবং রিসেন্টলি আমি হারুকি মুরাকামি পড়ছি, অসম্ভব মনে পাচ্ছি। আর প্রিয় কবি, এটা বলা খুবই সহজ, প্রিয় কবি হচ্ছে জীবনানন্দ দাশ, আবুল হাসান এবং জয় গোস্বামী। এর বাইরে আমি আরো অনেকেই প্রিয় আছেন, কিন্তু আমি এটা সামগ্রিক ভাবে বললাম যে আমি যেমন জয় গোস্বামী কবিতা দেখলে আমি ঝাঁপিয়ে পড়ি, জীবনানন্দ দাশের কবিতা, সব কবিতা আমার ভালো লাগে। আবুল হাসান আমার ভীষণ প্রিয় কবি। সামগ্রিক ভাবে আর কি আমি নামগুলো বললাম, বাট আমার জানার বাইরে আছে। আর সম্ভাবনাময় লেখক, একটা ভালো প্রশ্ন করছেন। আমি সম্ভাবনাময় লেখকের কথা বলি। আমার দুঃখ হচ্ছে আমার এই সম্ভাবনাময় লেখকরা কেউ লেখালেখি আর এখন করেন না। একজন হচ্ছেন রাজীব হাসান, উনি একদা আমার সহকর্মী ছিলেন, আমার সাথে রেডিও শো করতেন। উনি 2-1টা বই বের করার পর এবং সেই বইগুলো তুমুল জনপ্রিয় হওয়ার পর উনি লেখালেখি থামিয়ে দিয়েছেন। আরেকজন হচ্ছে নওরোজ ইমতিয়াজ,
নওরোজ ইমতিয়াজকে আমার প্রকাশক বলছে, আপনি শুধু বলেন যে আপনি লিখতে একমত, তাহলে আমরা আপনাকে এখনই 1 লাখ টাকা দিচ্ছি। তারপর সে লিখতে যাচ্ছে না। সাংঘাতিক শক্তিশালী একজন উদ্যোক্তা। আর মোস্তফা তানি এবং আনোয়ার ইকবাল, আসার কথা হচ্ছে মোস্তফা তানি এবং আনোয়ার ইকবাল তারা চেষ্টা করছেন এর উপরে ভিত্তি লেখালেখি। করে। তো যাই হোক, অনেক কিছু শুনলাম এবং অনেক ধন্যবাদ সময় করে আমাকে সময় দেওয়ার জন্যে কবিতার সাথের এই অনুষ্ঠানে, এবং আপনাদের ৩ জনেরই আমি লেখক জীবনের উত্তরাত্তর সমৃদ্ধি কামনা করছি। এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। ভালো অনেক থাকবেন সবাই। আমার দর্শকদের বলতে চাই, যারা অনুষ্ঠান দেখেন আমার এবং ভবিষ্যতেও দেখতে চান, তারা আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কবিতার সাথে ফেসবুক পেজে চোখ রাখবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং সুন্দর থাকুন।